2020 সালে আর 20 বছর পরের বাংলাদেশটা কেমন হবে সেটা দেখতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ভিশন। আর এই ভিশনটাকে অ্যাচিভ করার জন্য তো 2040 সালে আমি যেমন দেখতে চাচ্ছি বাংলাদেশকে, ওই রকম একটা বাংলাদেশ দেখার জন্য আমি এখন যা যা করছি, দিস ইজ কল মিশন। প্রাইমারি অ্যাক্টিভিটিস, বেসিক অ্যাক্টিভিটিস, কারেন্ট অ্যাক্টিভিটিস, ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ অর্গানাইজেশন। আমরা এখন যা যা করছি, আমার হিউম্যান ডেভেলপমেন্ট বলেন, আপনার হেলথের কথা বলেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন, আপনার হিউম্যান স্কিলের কথা বলেন, আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলেন, এই যে যা যা করছি সবই হচ্ছে আমার মিশন। আমরা বলছিলাম গোলসের কথা, এটা বলছিলাম আমরা লং রান এন্ড লং রান মানে আমি একটা কাজ করছি, সেটা একটা যেমন আমাদের লেকচার নিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আজকে আমার যে পড়াশোনাটা আমরা করছি বা আমরা আজকের যে লেকচারটা আমরা শুনছি, সেটার একটা গোলও আছে, সেটার একটা অবজেক্টিভ আছে। গোলটা কি? এই কোর্সটা আমরা বলেছিলাম যে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কোর্সটা আমাদের হোল লাইফই কাজে লাগবে, যেহেতু এই ডিসিপ্লিনের ছেলেদের জন্য আমাদের এই লেকচারটা। তাছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের ছেলেরা তো অবশ্যই পড়বে, বিকজ ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে ম্যানেজমেন্ট জানতেই হবে। সো গোলটা হচ্ছে লং রান এন্ড। তার মানে আমার আজকে লেকচারটা শোনার উদ্দেশ্যটা কি, গোলটা কি, যে আমি এই লেকচারের কন্টেন্ট গুলোকে আয়ত্ত করব এবং আমার নিয়ার ফিউচারে আমি যখন যাব বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অথবা কম্পিটিটিভ এক্সাম শেষ করে যখন আমি আমার প্রতিষ্ঠানে জয়েন করব, তখন যেন আমি গোল সেট করতে পারি, এই ওই সময় যেন আমি কন্ট্রিবিউট করতে পারি, এটা হচ্ছে আমার গোল। আর অবজেক্টিভস কি? শর্ট রান এন্ড, যে এই কোর্সটা পড়ে আমি একটা ভালো পরীক্ষার মার্কস অ্যাচিভ করব, পরীক্ষায় ভালো করব, এটা হচ্ছে আমার শর্ট। তো অবজেক্টিভসটাকে বলি আমরা শর্ট রান এন্ড, ইমিডিয়েট রেজাল্ট যেটা আসে। তো ওরা বলছে ভেরিফিয়েবল অবজেক্টিভস বলতে বোঝাচ্ছে অবজেক্টিভস আর দ্য ইম্পর্টেন্ট এন্ডস টুয়ার্ডস হুইচ অর্গানাইজেশনাল এন্ড ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস আর ডিরেক্টেড। একটা এন্ড মানে একটা রেজাল্ট, রেজাল্টটার দিকে অবজেক্টিভ বলতে আমরা একটা রেজাল্টকে বুঝবো, যেটার দিকে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন ড্রাইভ করবে তাদের এফোর্ট গুলো, তাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হবে যে এন্ডটাকে বা যে রেজাল্টটাকে অ্যাচিভ করার জন্য, সেটাকে আমরা অবজেক্টিভস বলি। ওকে, নেচার অফ অবজেক্টিভস, এখানে আমরা হায়ারার্কি দেখব অবজেক্টিভস এর। আমরা দেখব সেটিং অবজেক্টিভস এন্ড অর্গানাইজেশনাল হায়ারার্কি, কিভাবে অর্গানাইজেশনাল হায়ারার্কি বা অবজেক্টিভ সেট করা হয়, মাল্টিপ্লিসিটি অফ অবজেক্টিভস এর মাল্টিপল ব্যবহার কিভাবে করে সেটা আমরা একটু দেখব। হায়ারার্কিতে চলে যাই। মোটামুটি এই স্ট্রাকচারটা দেখে কিন্তু আমাদের মনে হয় যে ওই যে আমরা লেভেল অফ অর্গানাইজেশনের কথা বলছি, কি টপ লেভেল, মিড লেভেল, অপারেশনাল লেভেল, আমরা শুরুর দিকে পড়ে আসছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। একটা অর্গানাইজেশন লেভেল কয় ধরনের আমরা বলেছিলাম? আমরা বলেছিলাম 3 ধরনের, টপ লেভেল, মিড লেভেল, আর এটা বলেছিলাম অপারেশনাল লেভেল। আমার যে চিত্রটা আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে আমাদের কুঞ্জের বই থেকে, আপনারা কুঞ্জের বই খুললেই আপনারা পেয়ে যাবেন এই হায়ারার্কি অফ অবজেক্টিভস। আমরা যদি চিত্রের ডান পাশে তাকাই একটু দেখেন, শুরু দিকে বলছে বোর্ড অফ ডিরেক্টরস, মানে উপরে থাকে বোর্ড অফ ডিরেক্টর। একটা অর্গানাইজেশনের শুরুতে থাকে কারা? মানে প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে যারা থাকে, ইম্পর্টেন্ট রোলটা যারা প্লে করে, তাদেরকে বলি আমরা বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টরদের বোর্ড যেটাকে বলে। ওনারা ইউজুয়ালি ওনাদের অবস্থান কোথায়? আমরা যদি তাকাই, ওনাদের অবস্থান হচ্ছে টপ লেভেলে। দেন আমরা বলছিলাম মিড লেভেল, দেন ওনারা বলছে লোয়ার লেভেল, আমরা বলবো লোয়ার লেভেল, আমরা বলবো ইটস অপারেশনাল লেভেল, অথবা ইটস এ ফাংশনাল লেভেল, অথবা ইটস এ ফার্স্ট লাইন লেভেল, অথবা আমরা এটাকে বলতে পারি ফ্রন্ট লাইন। তাই তো আমরা 4 ধরনের নাম বললাম। বাট লোয়ার লেভেল বললে ভুল হবে না, আমরা বলছিলাম যে আমরা ওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। আসলে লোয়ার লেভেল বলে ওই মানুষগুলোকে ওখানে যারা কাজ করেন, দে আর অলসো এক্সপার্ট, তারাও কিন্তু অনেক হাইলি এডুকেটেড পারসন, কিন্তু আপনি তাকে যদি বলেন ভাই আপনি লোয়ার লেভেল, সো এটা ইট লুকস ব্যাড। আমরা ওই 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 জায়গা থেকে আমরা সরে এসে আমরা 4টা নামে রিকল করতে পারি, মানে স্মার্টলি। আমরা যদি একটু ডান দিকে থাকে বোর্ড অফ ডিরেক্টরস এর বরাবর, বোর্ড অফ ডিরেক্টররা কি পাবে? সোশিও ইকোনমিক পারপাস, অর্থাৎ একটা অর্গানাইজেশনের যে অবজেক্টিভসটা আপনি সেট করবেন, সেটা পারপাস যেমন অর্গানাইজেশনকে প্রফিটেবল করা, অর্গানাইজেশনকে সাস্টেইনেবল করা, সাথে সাথে আপনার প্রতিষ্ঠান কিভাবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে করতে পারে? আমি যদি একটা বেটার কোয়ালিটি মার্কেটে প্রোডাক্ট সার্ভ করতে পারি উইথ লোয়ার কস্ট, নিশ্চয়ই আমার কাস্টমাররা বেনিফিটেড হবে। আমি যদি বিজনেসকে এক্সপান্ড করি, আমার নতুন নতুন ম্যান পাওয়ার লাগবে, তাই তো? তো নতুন নতুন ম্যান পাওয়ার যদি আমি অ্যাপয়েন্ট করতে পারি, নিশ্চয়ই একটা দেশের বেকারত্ব দূর করতে আপনি আপনার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার মানে এই পার্টটা সোশিও ইকোনমিক সাইডটা দেখবে, যে আমি বোর্ড অফ ডিরেক্টর অবশ্যই তার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের সাথে সাথে অর্গানাইজেশনের আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন যারা আছে তাদের ডেভেলপমেন্টের কথাও ভাববে। মানে এটা হচ্ছে লিগ্যাল কনসার্ন, আপনাকে এটা ভাবতেই হবে। কারণ আমরা শুরু দিকে বলেছিলাম অর্গানাইজেশন আসলে কিছুই না, সে সোসাইটি থেকে র মেটেরিয়াল থেকে শুরু করে যত ধরনের রিসোর্স দরকার সেগুলো কালেক্ট করে, সে তার ঘরে একটু প্রসেস করে রিসাইকেল করে প্রোডাক্টটা কিন্তু আবার কোথায়?
সোসাইটিতে দেয়। যেহেতু আমি সোসাইটি থেকে কালেক্ট করতেছি এবং আবার সোসাইটিতে আমি ব্যাক করতেছি, এবং এই সোসাইটি থেকে কালেকশন করা এবং সোসাইটিতে ব্যাক করার মাঝখানেই হচ্ছে আমার কিছু প্রফিট। সেই প্রফিটটা শুধু আমি একা কনজিউম করবো না, সোসাইটির পিছনে আমার কতগুলো দায়বদ্ধতা থাকে, যেটাকে আমরা বলছিলাম CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। তো সেই জায়গা থেকে বোর্ড অফ ডিরেক্টরস কে বলছে যে বোর্ড অফ ডিরেক্টর শুধুমাত্র বিজনেসের প্রফিটটার কথা চিন্তা করবে না, এটা সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের কথা ভাববে। এরপরে আমরা টপ লেভেল ম্যানেজারের যারা থাকবেন তাদের কাছ হচ্ছে দুই ধরনের অবজেক্টিভ সেট করা। এক নম্বর হচ্ছে মিশন, এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন। ওভারঅলটাকে আবার ব্র্যাকেটে বসে দেখেন লং রেঞ্জ, স্ট্র্যাটেজিক। আমরা অবজেক্টিভস কিন্তু বেশ কয়েকভাবে গতকালকের ক্লাসে আমরা মানে আমাদের 6 নম্বর লেকচারে দেখেছিলাম। তো আমি একটা মিশনকে নিয়ে কথা বলি। আমরা তো অলরেডি মিশনকে জানলাম। কিভাবে জানলাম? ভিশনকে অ্যাচিভ করার জন্য আমি যা যা করি সবগুলোকে বলি মিশন, অথবা আমরা এটাকে যদি আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলি যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ অর্গানাইজেশন। হ্যাঁ, আমরা যদি আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলি প্রেজেন্ট অ্যাক্টিভিটিস হুইচ ইজ ট্রাইকেন টু অ্যাচিভ দ্য ভিশন। ভিশনটাকে অ্যাচিভ করার জন্য আমি এখন যা যা করছি দিস ইজ কল্ড মিশন। তাহলে এই মিশনটা সেট করবে টপ লেভেল ম্যানেজমেন্ট, এবং বলছে ওভারঅল অবজেক্টিভটা সেট করবে। ওভারঅল অবজেক্টিভকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম গতকালকের ক্লাসে। আপনারা যদি একটু রিভিউ করেন, সেটা ছিল স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, সেটা ছিল ট্যাকটিক্যাল অবজেক্টিভ, সেটা ছিল অপারেশনাল অবজেক্টিভ। তো এই অবজেক্টিভটা, হ্যাঁ, প্রত্যেকটা লেভেল তার অবজেক্টিভ সেট করবে, কিন্তু তার অবজেক্টিভটাও যেন একটু চেক করা, একটু মনিটর করার দায়িত্ব কিন্তু টপ লেভেল। না হয় আপনি অপারেশন লেভেলকে দায়িত্ব দিচ্ছেন, ভাই তুমি তোমার কাজটা করো, কিন্তু ওই কাজের মধ্যে যদি কোনো এরর থাকে, দিন শেষে দায়ভারটা কিন্তু ওই অর্গানাইজেশনকে নিতে হবে। সুতরাং টপ লেভেল ম্যানেজমেন্টকে অবশ্যই ওভারঅল অবজেক্টিভ সেটিং এর ক্ষেত্রে তার রোলটা প্লে করতে হবে। তাহলে টপ লেভেলে আমরা কি দেখলাম? আমরা দুইটা পার্ট দেখলাম। টপ লেভেল অবজেক্টিভস এ মিশনটা সেট করবে অর্গানাইজেশনে, এট দ্য সেম টাইম ওভারঅল অবজেক্টিভস এর মধ্যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভস হতে পারে, এটা ট্যাকটিক্যাল অবজেক্টিভ হতে পারে, এবং সেটা অপারেশনাল অবজেক্টিভ হতে পারে। যদিও এখানে চিত্রে দুইটা দেখানো হয়েছে, বাট আমরা কালকের ক্লাসে কিন্তু সেটা পুরো দেখে এসেছি। এবার আমরা একটু দেখবো মিড লেভেল। মিড লেভেলও দেখেন, আপনি যদি একটু ভালো করে তাকান, মিড লেভেলও দুইটা স্ট্র্যাটেজির কথা বলা আছে, দুইটা অবজেক্টিভ সেটিং এর কথা বলা আছে। বলছে ওই যে একটু আগে ওভারঅল একটা অবজেক্টিভ সেট করে দেওয়া হলো টপ লেভেল, তো টপ লেভেল তো দিয়ে কি করবে? এটা মিড লেভেলকে দিয়ে দিবে, তাই তো? এটা তো টপ ডাউন, টপ লেভেল সেট করে দিয়ে দিবে মিড লেভেলকে। তো মিড লেভেলকে যখন দিয়ে দিবে, ওই ওভারঅল অবজেক্টিভস যখন মিড লেভেল পেয়ে যাবে, মিড লেভেল কি করবে? মোর স্পেসিফিক ওভারঅল অবজেক্টিভস, ব্র্যাকেট দিয়ে বলছে দেখেন, এক্সাম্পল গ্রাটিয়াতে বলছে ইন কিউ রেজাল্ট এরিয়াস, মোর স্পেসিফিক। টপ লেভেল তো আমাকে ওভারঅল দিয়ে দিছে যে আমার এবার গত বছর থেকে 10% প্রফিট বাড়াতে হবে। গত বছর যা প্রফিট ছিল তাতে 10%, এটা আমার ওভারঅল অবজেক্টিভস। এই যে ওভারঅল অবজেক্টিভস আপনি পাইছেন, সেই ওভারঅল অবজেক্টিভসটাকে বাস্তবায়ন করার জন্য আমার হিউম্যানদের রিপোর্ট দেওয়া লাগবে, আমার র মেটেরিয়ালের বেটার র মেটেরিয়াল আনতে হবে, আমার কাস্টমারদের কাছে প্রোডাক্টটা সাপ্লাই করা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাকে বেটার সার্ভিস দিতে হবে, মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলোকে ভালো নিতে হবে, অর্থাৎ আমার টোটাল যে প্রোডাকশন প্রসেস, আমার ওয়েস্টেজ কমাতে হবে, অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদাভাবে রিডিজাইন করতে হবে, যেহেতু আমার টার্গেট বেড়ে গেছে। তো রিডিজাইন করতে গেলে এখনো বলছে মোর স্পেসিফিক, তার মানে আপনি প্রোডাকশনের সাথে আলাদা বসেন যে আমার টপ লেভেল আমাকে বলে দিচ্ছে এবার প্রফিট বাড়াতে হবে। প্রফিট বাড়াতে হলে কি করতে হবে? প্রোডাকশনের কোয়ালিটি বাড়াতে হবে এবং ওয়েস্টেজ কমাতে হবে। আপনি প্রোডাকশনকে বলে দিলেন। আবার আপনি এইচআর এর সাথে কথা বলেন যে আমার টপ লেভেল আমাকে বলছে 10% প্রফিট বাড়াতে হবে গতবার থেকে, তো এখন কি করতে হবে? আমার এইচআর যত কম ইউজ করতে পারি, তার ম্যান পাওয়ারের খরচটা কমে যাবে। এইচআর এর স্কিলটা যত বাড়াতে পারি, তার মানে ওকে ট্রেনিং এর ব্যবস্থা করো, হ্যাঁ, ওকে মোটিভেট করার ব্যবস্থা করো, অন্যান্য ইনিশিয়েটিভ গুলো আপনাকে নিতে হবে। তো ওকে, সেরকম আপনি প্রত্যেকটা ডিভিশনকে নিয়ে আপনি আলাদা আলাদা বলবেন। সেটা বলছে মোর স্পেসিফিক, আপনাকে আরো স্পেসিফিক হওয়া লাগবে, সেই জন্য বলছে এটা মিড লেভেলের দায়িত্ব। দেন বলছে ডিভিশনাল অবজেক্টিভস। আমার অনেকগুলো ডিভিশন আছে, আমরা যেটা একটু আগে স্পেসিফিক এসে বললাম যে আমার প্রোডাকশন আছে, আমার ফাইন্যান্স আছে, আমার এইচআর আছে, আমার ইনফরমেশন সিস্টেম আছে, আমার আইটি আছে। এই প্রত্যেকটা ডিভিশনকে আপনি আলাদা আলাদা ভাবতে হবে, প্রত্যেকটা ডিভিশনের টার্গেটটা আপনি ওই যে স্পেসিফিকলি নিয়ে আসতে হবে। তো এই প্রত্যেকটা ডিভিশনকে আলাদা ভাবার জন্য একটা স্পেসিফিক অবজেক্টিভ ডেভেলপ করা এবং ডিভিশনাল অবজেক্টিভ ডেভেলপ করাই হচ্ছে মিড লেভেল ম্যানেজারের কাজ। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ লোয়ার লেভেল, যেটা বই বলছে, আমি বলছি সেটাকে অপারেশনাল লেভেল, আপনি সেটাকে ফাংশনাল লেভেলও বলতে পারেন, আপনি সেটাকে ফ্রন্ট লাইনও বলতে পারেন, আপনি সেটাকে ফার্স্ট লাইনও বলতে পারেন, যে কোনো নামে আপনি কল করতে পারেন। ইভেন আপনি যদি লোয়ার লেভেল বলেন সেক্ষেত্রে আমার কোনো মানে ভুল নাই, তবে আমার একটু আপত্তি আছে। আপত্তির জায়গাটা নিশ্চয়ই আমি আগে আলাপ করেছি। এবার আপনি আসেন যদি অপারেশন লেভেলে চলে যান, অপারেশন লেভেলে কি থাকে? অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, আমরা তো জানি সেটা, হ্যাঁ, ওই যে অ্যাকাউন্টিং এর কথা বলেন, মার্কেটিং এর কথা বলেন, ফাইন্যান্সের কথা বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এন্ড ইউনিট অবজেক্টিভস। ওই যে আপনি একটু আগে স্পেসিফিকলি বললেন বা ডিভিশন করে বললেন,
ওই অবজেক্টিভসটা আপনি অপারেশনাল লেভেল যে ম্যানেজার যারা আছেন ওনাদেরকে ডেকে সবাইকে দিয়ে দিলেন। এখন ওনারা প্রত্যেকের জন্য অবজেক্টিভ ডেভেলপ করবে, যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই কাজ করবেন, আপনাদের টার্গেট হচ্ছে এটুকু, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আপনার টার্গেট হচ্ছে এটুকু, আপনি আইটি ডিপার্টমেন্ট আপনার টার্গেট হচ্ছে এটুকু, সাপ্লাই চেইন আপনার টার্গেট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি আলাদা আলাদা অবজেক্টিভটা সেট করে দিলেন। সেটা বলছে ডিপার্টমেন্ট এন্ড ইউনিট অবজেক্টিভস। এবং ডিপার্টমেন্টের ভিতরে যদি কোনো ইউনিট থাকে, আলাদা সেপারেট ইউনিট থাকে, সেই ইউনিটের জন্য আপনি আলাদা, অর্থাৎ আপনি মূল অবজেক্টিভসটাকে, যেটাকে আমরা ওভারঅল অবজেক্টিভস বললাম, এটাকে ব্রেক ডাউন করতে 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 ছোট করে দিচ্ছেন, যে প্রত্যেকের কাজগুলা ডিভাইডেড হয়ে যায়। সেটাকে আমরা বলছিলাম কিন্তু আমরা শুরুর দিকে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে 14টা প্রিন্সিপাল ছিল, যেটা আমাদের হেনরি ফিওল দিয়েছিল, তাই তো? এর মধ্যে একটা প্রথমটা ছিল ডিভিশন অফ লেবার, তার মানে কাজকে বুঝাই দিব অ্যাজ পার কোয়ালিটি, অ্যাজ পার স্কিল অফ ম্যান পাওয়ার, অর্থাৎ ম্যান পাওয়ার দের কোয়ালিটি এবং স্কিলের উপর বেস করে কাজকে ডিভাইড করবে, যে যেই কাজটাতে দক্ষ তাকে সেই কাজটা দিব। এই জন্য বলছে ইউনিট অবজেক্টিভ, কোন ইউনিটকে কোন কাজ দেওয়া যায় সেটাকে আপনার এখানে ডিভাইড করতে হবে। এন্ড আপনি যখন ইউনিটকে দিয়ে দিলেন, এবার ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস, প্রত্যেকটা এমপ্লয়ি তার নিজের জন্য অবজেক্টিভ সেট করবে। কি অবজেক্টিভ সেট করবে? সেটা হতে পারে তার পারফরমেন্স, যে আমার পারফরমেন্স কত ইমপ্রুভ করতে পারি, আমার পারফরমেন্স কত বেটার করতে পারি। এখন আমার পারফরমেন্স কিভাবে বেটার করতে পারি? আমার ওয়েস্টেজ কমাতে হবে, আমি কনসেন্ট্রেশনটা আর বাড়াবো, আমি মোর ডিসিপ্লিন হব, তাই তো? আমি প্রোডাকশনটা আমার বাড়াবো, আমার ওয়েস্টেজটা আমি কমাবো। এই যে টার্গেটগুলো আপনি সেট করছেন, এটা বলছে পারফরমেন্স, আপনি কত বেটার, মানে গতকাল থেকে আজকে কত বেটার পারফর্ম করতে পারেন। এন্ড দেন বলছে পার্সোনাল ডেভেলপমেন্ট অবজেক্টিভ, শুধুমাত্র পারফরমেন্স দিয়ে গেলাম কিন্তু আমার নিজের কোনো ডেভেলপমেন্ট হলো না, তখন কিন্তু আপনি পারফরমেন্স দিবেন না। তো নিজের ডেভেলপমেন্টটা খুঁজতে হবে, আপনার প্রমোশন, আপনার একাডেমিক ডেভেলপমেন্ট, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনার ফ্যামিলি ডেভেলপমেন্ট, এই সবগুলো কিন্তু এই যদি আপনার নিজের ডেভেলপমেন্ট আপনি নিশ্চিত না করতে পারেন, আপনার যদি টাইমলি প্রমোশন না হয়, আপনার ফ্যামিলি যদি একটা দোদুল্যমান অবস্থায় থাকে, আপনি কিন্তু কখনোই অর্গানাইজেশনকে ভালো কিছু দিতে পারবেন না। এই কথাটা কিন্তু আমরা পড়ি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমার একটা আমরা আগে বলেছিলাম যে আমার একটা লেকচার আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর, পুরো কোর্সের উপরেই, সেটা আপনারা হয়তো সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বেন, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনাদের জন্য অগ্রিম দাওয়াত রইলো, সেটা নিশ্চয়ই আপনারা, সেটা ইনভাইটেশনটা রইলো, আপনারা সেই লেকচারগুলো অবশ্যই ফলো করবেন। সো এই জন্য বলছে পার্সোনাল ডেভেলপমেন্টের দিকেও অর্গানাইজেশনকে তাকাতে হবে, আদারওয়াইজ আপনি পিপলের কাছ থেকে, আপনার এইচআর এর কাছ থেকে বেস্ট আউটপুটটা পাবেন না। এই হচ্ছে আমাদের বিভিন্ন লেভেলের অবজেক্টিভসটা। নিচে বলছে দেখুন রিলেশনশিপ অফ অবজেক্টিভস এন্ড দ্য ম্যানেজারিয়াল হায়ারার্কি, অর্থাৎ আমাদের যে ম্যানেজমেন্টের হায়ারার্কি ছিল, তিনটা লেভেল, টপ লেভেল, মিড লেভেল, অপারেশন লেভেল। টপ, মিড এবং অপারেশন, এই তিনটা লেভেলের সাথে অবজেক্টিভসের সম্পর্কটা কি আমরা দেখলাম। টপ লেভেলের উপরে যারা থাকেন, প্রথমে আমরা ডিরেক্টর দিয়ে বললাম, আমরা একটু যদি রিভিউ করি, ডিরেক্টররা সোশিও ইকোনমিক সাইডটা দেখবে, আর টপ লেভেল ম্যানেজাররা প্রতিষ্ঠানের ভিশন সেট করে দিবে এবং ওভারঅল অবজেক্টিভটা সেট করে দিবে। ওভারঅল অবজেক্টিভস এর মধ্যে হতে পারে, আমরা বলেছিলাম স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এর কথা বলেছিলাম, আমরা ট্যাকটিক্যাল অবজেক্টিভস এর কথা বলছিলাম, আমরা অপারেশনাল অবজেক্টিভস এর কথা বলেছিলাম গত ক্লাসে। তারপর এই যখন দুইটা অবজেক্টিভ সেট হয়ে যাবে, টপ লেভেল দিয়ে দিবে মিড লেভেলকে, মিড লেভেল কি করবে, এটাকে আরো অ্যানালাইসিস করবে, আরো স্পেসিফিক হওয়ার চেষ্টা করবে, এবং স্পেসিফিক হওয়ার পর ওরা ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা অবজেক্টিভ ডেভেলপ করবে, দেন দিয়ে দিবে অপারেশনাল লেভেলকে। অপারেশনাল লেভেল কি করবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাঙবে এবং ইন্ডিভিজুয়াল ওয়াইজ টার্গেট দিয়ে দিবে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কতটুকু হবে, সেই জন্য ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন থেকে কি কি প্রাপ্য হতে পারে সবগুলো সেট করে দিবে। সো এই হচ্ছে আমাদের হায়ারার্কি অফ অবজেক্টিভস। আপনারা এই অবজেক্টিভস এর হায়ারার্কিটা কুঞ্জের বই দেখলে ভালোভাবে পাবেন, আর আমার লেকচারটা তো আপনাদের জন্য অবশ্যই সহযোগিতা করবে। তো চলুন আমরা আমাদের পরবর্তী কন্টেন্ট কি আছে সেটা একটু দেখি। হাউ টু সেট অবজেক্টিভস, আপনি অবজেক্টিভস কিভাবে সেট করবেন সেটা নিয়ে আমাদের বক্তব্য। একটা হচ্ছে নন ভেরিয়েবল ভেরিফিয়েবল অবজেক্টিভস, আর একটা হচ্ছে ভেরিফিয়েবল অবজেক্টিভ, অর্থাৎ যেটাকে ভেরিফাই করা যায় কোয়ান্টিটিভ ভ্যালু দিয়ে, সেটা হচ্ছে ভেরিফিয়েবল। মানে ফাইন্যান্সিয়াল ভ্যালু দিয়ে যখন আপনি এটা এটাকে আপনি কনভার্ট করতে পারেন, কোয়ান্টিটি দিয়ে যদি আপনি এটা সংখ্যা দিয়ে যখন আপনি এটা ইভালুয়েট করতে পারেন অবজেক্টিভসটাকে, তখন সেটাকে ভেরিফিয়েবল অবজেক্টিভ বলবো। আর যেটাকে ইউজুয়ালি আপনি সংখ্যা দিয়ে প্রকাশ করেন না, বাট ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, সেটাকে আমরা বলবো নন ভেরিফিয়েবল অবজেক্টিভস। চলুন আমরা দুইটা অবজেক্টিভসকে একটু পাশাপাশি দেখি। ননটা দেখি, যেটাকে আমরা বলছিলাম সেটা হচ্ছে কোয়ান্টিটিফাই করা যায় না। যেমন এক নম্বর বলছে আমাদের অবজেক্টিভ সেট করলাম টু মেক আ রিজনেবল প্রফিট। রিজনেবল প্রফিট, প্রফিটটা বাড়াবো, এন্ড কত পার্সেন্ট বাড়াবো এটা ফিক্স না, ঠিক আছে। ভেরিফিয়েবল, নন ভেরিফিয়েবল বলছে টু মেক এ রিজনেবল প্রফিট, আমি প্রফিটটা বাড়াবো, কতটুকু বাড়াবো সেটা আমি শিওর না। কিন্তু আমরা যদি অপোজিটে দেখি, ভেরিফিয়েবল অবজেক্টিভ হতে পারে আমরা টার্গেট সেট করে দিলাম আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, এটা আমরা 10%, আগে হয়তো 10% ছিল, এটাকে 12% করতে যাচ্ছি এট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ফিসক্যাল ইয়ার, অর্থাৎ বর্তমান বছর শেষে আমি এটাকে 12% করে দিচ্ছি। একটা তো বলছে আগে যা ছিল তার চেয়ে বাড়লেই হবে, কত সেটা আমি জানি না। আর এটা স্পেসিফিকলি বলেছে
20% and above, 20% and above, তার মানে এটা ভেরিফাইবল, এটাকে ভেরিফাই করা যাচ্ছে কোয়ান্টিটি ফাইন্যান্সিয়াল ভ্যালু দিয়ে। নন ভেরিফাইবল একটা বলে দিয়েছে দেখেন, টু ইমপ্রুভ কমিউনিকেশন, আমি কমিউনিকেশন বাড়াবো, কার সাথে বাড়াবো? আমার এমপ্লয়ীদের সাথে হতে পারে, আমার কাস্টমারদের সাথে হতে পারে, আমার লেবার ইউনিয়নদের সাথে হতে পারে, আমার গভর্নমেন্ট সাথে হতে পারে, আমার স্টেক হোল্ডারদের সাথে, যত ধরনের স্টেক হোল্ডার আছে নিশ্চয়ই আমরা স্টেক হোল্ডারদেরকে চিনি, আমাদের আর্লিয়ার ক্লাসগুলোতে আমরা স্টেক হোল্ডার নিয়ে কথা বলেছি। সবার সাথে কমিউনিকেশন বাড়াবো, বাট কিভাবে বাড়াবো, কত টাকা খরচ করে বাড়াবো, সেগুলো কিন্তু আমরা মানে এই কমিউনিকেশন বাড়ানোর জন্য কি পরিমাণ আমি খরচ করব, আমি কি পরিমাণ প্রমোশনাল অ্যাক্টিভিটিসে যাব, আমি কি পরিমাণ মার্কেটিং অ্যাক্টিভিটিসে যাব, আমি সেদিকে যাই নাই। সুতরাং এটাকে আমি নন ভেরিফাইবল বলছি, এটাকে ভেরিফাইবল বলতেছি অ্যামাউন্ট দিয়ে বলুন। অপোজিট পাশে আমরা দেখেন ভেরিফাইবল বলছি টু ইস্যু এ 2-page মান্থলি নিউজলেটার বিগিনিং July 1, 2010। এটা ওই যেহেতু পূর্বের বই থেকে না, এজন্য 2010, হয়তো আজকে নতুন বই আসলে হয়তো 2020 হইতো। ইনভলভিং নট মোর দেন 40 working hours of preparation after this first issue। কি বলছে দেখেন, আগেরটা বলছে আমি কমিউনিকেশন বাড়াবো, কিভাবে বাড়াবো, কি পরিমাণ খরচ করবো, সেগুলো কোনো ডিটেলস বলা নাই। বাট ভেরিফাইবল যখন আপনি স্পেসিফিক হয়ে যাবেন, ফাইন্যান্সিয়াল ভ্যালু দেবেন, কারণ কমিউনিকেশন বাড়াতে গেলে আপনাকে খরচ করতে হবে, আপনাকে প্রমোশনে যেতে হবে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে যেতে হবে, আপনাকে নিউজ লেটার বললো যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, রাস্তায় বিলবোর্ডের মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, কাস্টমারদের সাথে রিলেশনশিপে বাড়াতে হবে। এই যে কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনার কমিউনিকেশনটা বাড়ে। তো এই জন্য বলছে ভেরিফাইবল কি হবে, ওরা বলছে মান্থলি আমরা বছরে 2-page মান্থলি নিউজলেটার, একটা মান্থলি নিউজলেটার পাবলিশ করবে, সেটা হচ্ছে জুলাই 1-এ। এবং সেটা কি বলছে দেখেন, ইনভলভিং নট মোর দেন 40 ওয়ার্কিং আওয়ার্স অফ প্রিপারেশন। অর্থাৎ প্রিপারেশন করতে গিয়ে, এটা তৈরি করতে গিয়ে আমি 40 ঘন্টার বেশি ব্যয় করবো না। 40 ঘন্টা মানে পার ডে যদি 8 ঘন্টা বলি, তাহলে 5 দিনের বেশি না। আফটার দ্য ফার্স্ট ইস্যু, প্রথম ইস্যু করার পর 5 দিনের বেশি না, তাই তো? ওর বলছে 40 ওয়ার্কিং আওয়ার, আমি সব স্পেসিফিকলি বলে দিলাম। অর্থাৎ 5 দিন সময় দিব, 5 দিনের পিছনে কিন্তু আমার একটা খরচ আছে, যারা কাজ করবে ওদের পিছনে খরচ আছে, আমার লেবার কস্ট আছে, আমার প্রিন্টিং কস্ট আছে, আমার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশন খরচ আছে, এই খরচটা আমি এখানে স্পেসিফিক করে দিলাম। দেন বলছে দেখেন, টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, আমি নন ভেরিফাইবল বলতেছে প্রোডাক্টিভিটি বাড়াবো, কত পার্সেন্ট বাড়াবো, কিভাবে বাড়াবো, সেগুলো কোনো কিছু বলা নাই। এটা হচ্ছে নন ভেরিফাইবল। আর ভেরিফাইবল যখন হবে to increase production output by 5% by December 31, 2000 without additional cost by maintaining the current quality level। ওরা বলতেছে আমি প্রোডাকশনটা বাড়াবো 5%। একটু আগে বলছে প্রোডাক্টিভিটি বাড়াবো, কত পার্সেন্ট বলে নাই, কিভাবে কিছু বলে নাই। এখানে বলছে এসা ভেরিফাইবল এসে বলছে আমি 5% প্রোডাকশন বাড়াবো উইদিন ডিসেম্বর 31, ডিসেম্বর 31 মধ্যে, এবং আমি এডিশনাল কোনো কস্ট করব না, এবং বর্তমান কোয়ালিটি লেভেলটা ফিক্সড রেখে, অর্থাৎ আমার কোয়ালিটি এখন যা আছে এই কোয়ালিটিতে 5% প্রোডাকশন বাড়াবো। এই যে দেখেন, এটা ভেরিফাইবল, ভেরিফাই করতে পারছেন 5% বাড়াবো উইদাউট মানে কস্ট ইনভলভমেন্ট। দেন বলছে দেখেন, টু ডেভেলপ বেটার ম্যানেজার বাড়াবো, ম্যানেজারদের বেটার করব। তো কিভাবে বেটার করবো, কিছুই বলে নাই। ম্যানেজারকে ইমপ্রুভ করবো, কিভাবে করবো, কিছুই বলে নাই। তারপরে নন ভেরিফাইবল। এখন আপনি যদি এটা ভেরিফাইবল বলতে চান, তাহলে কি হবে, ম্যানেজারকে আমি ট্রেনিং দিব, ম্যানেজারকে আমি আমার বিভিন্ন ব্রাঞ্চ ঘুরাবো, বিভিন্ন ইউনিটে কাজ করাবো। এই জন্য কথা বলছে দেখেন, টু ডিজাইন এন্ড কন্ডাক্ট এ 40-hour in house program management to be completed by October involving not more than 200 hours of the management development staff and with at least 90% of the 100 manager passing the exam। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা ম্যানেজার ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম হাতে নিব, যেটাকে ম্যানেজমেন্ট প্রোগ্রাম বললাম, এবং এখানে 200 ওয়ার্কার একসাথে, 200 ম্যানেজার একসাথে কাজ করবে, এবং টার্গেট থাকবে তাদের প্রোডাক্টিভিটি 90% থেকে 100% নিয়ে আসা। তারপরে তাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে, এখানে প্রসেসটা বলে দিচ্ছে। এবং একটা প্রোগ্রাম নিতে গেলে, ম্যানেজমেন্টকে ডেভেলপ করতে গেলে আপনাকে কিন্তু এখানে খরচ করতে হবে। উইদাউট খরচ ম্যানেজমেন্ট ডেভেলপ হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না, আপনাকে খরচ করতে হবে। তো আমি নিশ্চয়ই এখন ক্লারিফিকেশন করতে পারছি যে নন ভেরিফাইবল অবজেক্টিভস কোনটা, ভেরিফাইবল অবজেক্টিভস কোনটা। আপনি অবজেক্টিভ সেট করলে অবজেক্টিভসের পিছনে খরচ করতে হবে, খরচটা সহ যখন আপনি স্পেসিফিকলি বলবেন রিটার্নটা, তখন সেটা ভেরিফাইবল। আর আপনি যখন অবজেক্টিভ সেট করলেন কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা রাখলেন না, আপনি কোয়ান্টিটি ফিগারটা আনলেন না, তখন সেটা নন ভেরিফাইবল অবজেক্টিভস হবে। আমার মনে হয় আমরা এই দুই ধরনের অবজেক্টিভ সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া ডেভেলপ হয়েছে। চলুন আমরা সামনের দিকে কি দেখি। এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, সেটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি। আজকে আমরা একটু ডেফিনেশনটা একটু দেখবো, দেখে এমবিও কিভাবে অর্গানাইজেশনের ভিতরে কাজ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম এমবিও হচ্ছে একটা পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট প্রসেস, যেখানে ডিসিশনকে ইমপ্লিমেন্ট যারা করে, ইমপ্লিমেন্টিং পার্টি যারা, তারা আসলে ডিসিশন মেকিং বলেন বা প্ল্যানিং স্টেজে কাজ করে, ওদের ইনভলভমেন্টটা রাখার একটা প্রসেস, একটা কোলাবোরেটিভ প্রসেস, একটা ডেমোক্রেটিক প্রসেস, যাতে করে অর্গানাইজেশন কি করতে পারে। আমি ওই অর্গানাইজেশন কি হয়, ইউজুয়ালি নরমালি যেটা হয়, টপ লেভেল গোলটা সেট করে দেয়, অপারেশনাল লেভেল ইমপ্লিমেন্ট করে থ্রু মিড লেভেল।
তো এখন টপ লেভেল যদি অপারেশনাল লেভেলের সাথে কমিউনিকেশনটা না রাখে, প্রবলেমটাকে বাস্তবায়ন করতে গিয়ে, আমার এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে গিয়ে কি কি প্রবলেম অপারেশনাল লেভেল ফেস করবে বা মার্কেট কি চায়, সেই যে তথ্যটা কিন্তু অপারেশনাল লেভেলের মাধ্যমে আপনার অর্গানাইজেশনের কাছে আসবে। তো এই স্টাডিটা যদি অর্গানাইজেশন না করে, তাহলে দেখা যায় অনেক সময় আমার অবজেক্টিভসটা, আমার প্ল্যানটা বাস্তবায়ন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমার প্রোডাকশন খরচটা বেড়ে যেতে পারে। আমার প্রোডাক্টটা প্রডিউস হলো, কাস্টমার হয়তো প্রোডাক্টটা কিনলো না, সেরকমও হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলছিলাম ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভসকে ফলো করো, তার মানে গোলটা সেট করো উইথ দ্য হেল্প অফ ইমপ্লিমেন্টিং পার্টিস, অথবা আমরা বলতে পারি অপারেশনাল লেভেল পিপলস। বই কি বলছে দেখেন, এটা কোনজের বই থেকে নেয়া, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস ইজ এ কম্প্রিহেন্সিভ ম্যানেজারিয়াল সিস্টেম। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ কেন? এখানে বলা হয় সব লেভেলের পিপল যারা, সবাইকে ইনভলভ করো। এখন ইনভলভ করার মেথড অনেক রকম আছে, আমরা তো বলেছিলাম আমার মনে হয় গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই ইনভলভমেন্ট নিশ্চিত করার জন্য এখন একটা মিটিং এর মধ্যে তো সবার আগে ইনভলভ করা যায় না, আপনি সেটা বিভিন্ন ওয়েতে করেন। আপনি ডিবেটের আয়োজন করেন, আপনি একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেন, আপনি একটা সার্ভে করতে পারেন, ঠিক আছে, আপনি একটা ওপেন কোয়েশ্চেনার ছেড়ে দিলেন, ওরা ফিডব্যাক কি দেয়, বিভিন্ন ভাবে আপনি এটা করতে পারেন। এই জন্য বলছে ইটস এ কম্প্রিহেন্সিভ ম্যানেজারিয়াল সিস্টেম দ্যাট ইন্টিগ্রেট, যারা ইন্টিগ্রেট করে, কানেক্টেড করে মেনি কি ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, অনেক ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসকে, মানে এখানে প্রোডাকশনকেও আপনি ইন্টিগ্রেট করতে পারেন, আপনি এইচআর কেও করতে পারেন, আপনি ফাইন্যান্স কেও করতে পারেন, আপনি মার্কেটিং এও করতে পারেন, আপনি সাপ্লাই চেইন কেও আপনি নিয়ে আসতে পারেন, আপনি ইনফরমেশন সিস্টেম কেও নিয়ে আসতে পারেন, আপনি কমপ্লায়েন্স কেও নিয়ে আসতে পারেন, আপনি যতগুলো ডিভিশন আছে আপনার সবাইকে আপনি এখানে ইনভলভ করতে পারেন। আপনি টপ লেভেলকে আনতে পারেন, বোর্ড অফ ডিরেক্টরকে আনতে পারেন, আপনি মিড লেভেলে যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারেন, সবাইকে নিয়ে আসতে পারেন। এই জন্য বলছে দ্যাট ইন্টিগ্রেটস, দ্যাট কানেক্ট মেনি কি ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, যত ধরনের ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস সবগুলোকে আপনি ইচ্ছা করে কানেক্ট করতে পারেন। তার মানে কি, এমবিএ হচ্ছে এমন একটা প্রসেস, এমন একটা কম্প্রিহেন্সিভ প্রসেস যার মাধ্যমে সব ধরনের ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসকে ইনভলভ করা সম্ভব ইন এ সিস্টেমেটিক ম্যানার। সিস্টেমেটিক ম্যানারে মানে ধারাবাহিক একটা পদ্ধতিতে, ডিসিপ্লিন একটা ওয়েতে, সেই জন্য আপনি একটা হোমওয়ার্ক করে নিতে হবে। এন্ড দ্যাট ইজ কনসিয়াসলি ডিরেক্টেড টুয়ার্ড দ্য ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট অ্যাচিভমেন্ট। আমরা আবারও বলছি, টার্গেটটা কি থাকে আমাদের? ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই আমাদের মনে আছে ইফেক্টিভ কি আর এফিশিয়েন্ট কি। আমরা বলেছিলাম ইফেক্টিভ মানে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাচিভ দ্য গোল, অ্যাবিলিটি টু অ্যাচিভ দ্য গোল, অর্থাৎ আপনি যে কাজটা আপনাকে অ্যাসাইন করা হয়েছে আপনি সেই কাজটা অ্যাচিভ করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে। আর এফিশিয়েন্ট কি বলছিলাম? ইফেক্টিভ যা, এফিশিয়েন্ট তা। কি বলছিলাম? অ্যাবিলিটি টু অ্যাচিভ দ্য গোল, বাট মেইন পার্থক্য কি ছিল? ইউজিং লিস্ট অ্যামাউন্ট অফ ইনপুটস, লিস্ট অ্যামাউন্ট অফ রিসোর্সেস, আমি কম খরচ, কম রিসোর্স ব্যয় করার মাধ্যমে আমি আমার গোলটা অ্যাচিভ করব। মেইনটেনিং কোয়ালিটি, কোয়ালিটি এনশিওর করে, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট অ্যাচিভমেন্ট। যদি সম্ভব হয় এফিশিয়েন্ট হবো, আর যদি সম্ভব না হয়, এফিশিয়েন্ট আমি না হতে পারি, অ্যাটলিস্ট ইফেক্টিভ যেন হয়, আমি গোলটা যেন অ্যাচিভ করতে পারি। অফ অর্গানাইজেশনাল এন্ড ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ, অর্থাৎ আপনি কি অ্যাচিভ করবেন, এই যে বলো না ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট অ্যাচিভমেন্ট অফ আপনার নিজের গোল, আপনার প্রাতিষ্ঠানিক গোল। আপনার নিজের গোল মানে কি? আপনাকে যে টার্গেটটা দেওয়া হয়েছে আপনি সেই টার্গেটটা অ্যাচিভ করবেন, আর আপনি সহ আপনার সকল কলিগ যখন সবার টার্গেটটা অ্যাচিভ করবে, আলটিমেটলি অর্গানাইজেশনের গোলটা অ্যাচিভ হয়ে যাবে। তার মানে আমরা যদি আরেকটু রিভিউ করি কি দাঁড়াচ্ছে, এটাকে বলছি আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রসেস, কম্প্রিহেন্সিভ প্রসেস, কম্প্রিহেন্সিভ দ্যাট কি করে? কানেক্ট করে সব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে। কেন কানেক্ট করে? ফর দ্য পারপাস অফ অ্যাচিভিং অবজেক্টিভস ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি অফ হোম অর্গানাইজেশন এন্ড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের অবজেক্টিভ গুলোকে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি অ্যাচিভ করার জন্য সকল ম্যানেজমেন্টকে ইন্টিগ্রেট করে যেই প্রসেসটা, সেই প্রসেসটাকে বলি আমরা এমবিও। আমার মনে হয় মোটামুটি হয়েছে। এটা একদম কুঞ্জের বই থেকে হুবহু নেয়া, এবং এটা এর চেয়ে বেটার কোনো ডেফিনেশন হতেই পারে না এমবিএর জন্য। আরো হয়তো আপনি পাবেন, আপনি যদি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কোর্স পড়তে চান সেখানে আরো বেটার হয়তো কিছু পেতে পারেন, বাট এটা কুঞ্জের বই থেকে নেয়া, আপনারা সেটা অবশ্যই ফলো করতে পারেন। তাহলে এখানে কি পাইলাম? তিনটা কথা এখানে অবজেক্টিভের মধ্যে, তিনটা কথা। একটা হচ্ছে এমবিএ এর মধ্যে তিনটা ইম্পর্টেন্ট কথা। একটা হচ্ছে আমাকে আগের মতোই গোলটা সেট করতে হবে, গোলটা সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে, কিন্তু গোলটা সেট করবো কিভাবে? কোলাবোরেটলি, সকলের সহযোগিতায়। আর সেকেন্ড হচ্ছে আপনার পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। পার্টিসিপেশন কার? যেহেতু বললাম সকলের মাধ্যমেই আপনি গোলটা সেট করবেন, সুতরাং সকলের পার্টিসিপেশন দরকার। কোন সকলের? যাদের সাথে সম্পর্কিত কাজটা। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ, আমরা বলি একটা টাইম ফ্রেম, একটা টাইম দিবেন, টাইম, যে এত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, একটা টার্গেট দিয়ে দেওয়া। এন্ড ফাইনাল ওয়ান ইজ ফোর্থ ওয়ান, ফিডব্যাক। কাজ শেষ করার পর একটা ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক মানে একটা কন্ট্রোল, যে আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছিল আপনি সেটা কাজ করতে পারছেন কিনা। যদি পারেন ওকে, না পারলে আপনি একটু রিভিউ করেন কেন পারেননি। তাহলে আমরা এমবিও 4টা ইনগ্রেডিয়েন্টের কথা বললাম, যদি এখানে কন্টেন্ট নাই আমি অন্য এক জায়গাতে ধার করে মাথায় আসলে এখন দিয়ে দিচ্ছি। 4টা ইনগ্রেডিয়েন্ট এমবিওতে। একটা হচ্ছে গোল সেট করতে হবে, অ্যাজ লাইক এস প্ল্যান। তার মানে এমবিও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্ল্যান। তাহলে কি করতে হবে? গোল সেট করতে হবে। সেকেন্ড বলছে কোলাবোরেটলি। কোলাবোরেটলি মানে
উইথ দ্য পার্টিসিপেশন অফ অল ম্যানেজারিয়াল লেভেল অফ পিপল। তার মানে আমার পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে কার, যারা সম্পর্কিত। এন্ড থার্ড ওয়ানটা কি ছিল, টাইম ফ্রেম, একটা স্পেসিফিক টাইম দিয়ে দিতে হবে যে ভাই আপনি এতদিনের মধ্যে আমার কাজটা শেষ করবেন। এন্ড ফাইনাল ওয়ান, এটাকে আমরা বলি কন্ট্রোলটা কিভাবে হয়, ফিডব্যাক নেওয়ার মধ্যে, যে আপনাকে এই কাজটা দেওয়া হয়েছিল, আপনি এতটুকু করতে পারছেন, কেন বাকিটা করতে পারেন না, ডেভিয়েশনটা কেন, এই ডেভিয়েশনটা খুঁজে বের করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো কন্ট্রোল। এই চারটার মাধ্যমে আসলে আমরা এমবিওটা করে থাকি। আমরা এই কথাগুলো বলে আসলাম। এবার আমরা একটু এটা আমাদের আজকের লাস্ট টপিক, আজকের মানে মূল লাস্ট টপিক এটা, সিস্টেম অ্যাপ্রোচ অফ এমবিও। আমরা নিশ্চয়ই একটা ম্যানেজমেন্ট একটা সিস্টেম হিসেবে দেখেছিলাম আমরা সম্ভবত আমাদের থার্ড লেকচারে, এবং চিত্র একটা কমপ্লেক্স একটা চিত্র ছিল, নিশ্চয়ই মনে আছে। ম্যানেজমেন্ট কতগুলো ইনপুট নিয়ে কাজ করে, যেগুলোকে আমরা রিসোর্স বলছিলাম। আপনি চিত্রের বাম পাশে দেখেন, সব অপরিচিত কিছুই না, সবকিছু আপনার নোন, বিকজ আপনি অলরেডি থার্ড লেকচারে এগুলো শুনে আসছেন। কি আছে দেখেন, ইনপুট, এখানে হিউম্যান রিসোর্সের কথা বলা হয়েছে, এখানে ক্যাপিটালের কথা বলা হয়েছে, এখানে ম্যানেজারিয়াল স্কিলের কথা বলা হয়েছে, এখানে টেকনোলজিক্যালের কথা বলা হয়েছে, এখানে আদার্স বলা হয়েছে। আমরা বলছিলাম 5 ধরনের রিসোর্স, হিউম্যান রিসোর্স, টেকনোলজি, আমরা বলেছিলাম ফাইন্যান্স, আমরা বলেছিলাম ফিজিক্যাল রিসোর্স, আমরা বলেছিলাম ইনফরমেশন। এখানে হয়তো আরেকটু ভেঙে বলছে, ওই ফাইন্যান্সের জায়গায় বলছে ক্যাপিটালকে, ম্যানেজারিয়ালটা পার্ট অফ হিউম্যানের মধ্যে পড়ে যায়, টেকনোলজিক্যাল কথা বলা হয়েছে, ইনফরমেশনের কথা বলা হয় নাই, এটা আদার্সের মধ্যে ঢুকে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয় নাই, এখানে আদারের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমরা ইনপুট গুলাকে চিনলাম, চেনার কিছু নেই, আমরা ইতিমধ্যে আমরা জেনে আসছি। নিচে দেখেন গোলস অফ ইনপুট, তার মানে এই ইনপুট গুলো আমি কি করব, আমার স্টেক হোল্ডারদেরকে স্যাটিসফাই করব, স্টেক হোল্ডার নিড গুলো স্যাটিসফাই করব। কোন স্টেক হোল্ডার, তার মানে আমার গোল কি, আমার গোল হচ্ছে আমার স্টেক হোল্ডারদেরকে স্যাটিসফাই করা। নিচে বসে দেখেন আমার স্টেক হোল্ডারের মধ্যে আমার এমপ্লয়িরা আছে, ওদের নিডস আমার স্যাটিসফাই করতে হবে। ওদের নিডস কি নিশ্চয়ই আমরা জানি, যে আপনার এখানে চাকরি করে সে জবের সিকিউরিটি চায়, মাস শেষে বেতন চায়, একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট চায়, একটা কোঅপারেশন চায়, ভদ্র বিহেভ চায়, তারপরে ঈদের বোনাস বা উৎসবের বোনাস চায়, ছুটি ছাড়া চায়, একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট চায়। তার মানে আপনার এমপ্লয়িদেরকে আপনি এগুলো দিতে হবে। তারপর কি বলছে, কনজিউমার বলেন বা কাস্টমার বলেন, ওনারা কি চায়, একটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট চায়, একটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট চায় উইথ রিজনেবল প্রাইস, উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস, যে প্রাইসটার মাধ্যমে একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবে, যা তার ফ্যামিলি নিডসকে, তার পার্সোনাল নিডসকে মিট করতে সহযোগিতা করবে। থার্ড বলছে কি দেখেন, সাপ্লায়ার মানে হোম, হোয়াট দ্য সাপ্লায়ার হচ্ছে যারা আমাদেরকে সাপ্লাই করে। কি সাপ্লাই করে, সে আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই করতে পারে, সে আমার এইচআর সাপ্লাই করতে পারে, সে আমার টাকা পয়সা সাপ্লাই করতে পারে, সে আমার টেকনোলজি সাপ্লাই করতে পারে, সে আমার ইনফরমেশন সাপ্লাই করতে পারে, যে যাই সাপ্লাই করুক সে হচ্ছে আমার সাপ্লায়ার। এখন প্রশ্ন হচ্ছে সাপ্লায়াররা কি চায়, সে যেহেতু আমাকে সাপ্লাই করছে, ইন এক্সচেঞ্জ অফ সে চায় একটা তার রিটার্নটা চায়। কি জন্য সে সাপ্লাই করছে, কিছু তো পাওয়ার জন্য, একটা পেমেন্ট চায়, পেমেন্টটা যেন আপনি টাইম দিয়ে তাকে করতে পারে। স্টক হোল্ডারের কথা বলা হচ্ছে, গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, কমিউনিটির কথা বলছে, নতুন কিছু না। আপনি একটু খেয়াল করে দেখেন, সিস্টেম অ্যাপ্রোচ আপনি এটা পড়ে আসছেন, এটা সম্ভবত সিস্টেম অ্যাপ্রোচের ডান পাশে টপে ছিল, এখন এটা বাম পাশে বাইরে আসছে, কোনো সমস্যা নাই। ওকে, আমরা দেখলাম যে সিস্টেম অ্যাপ্রোচ কি করে, কতগুলো রিসোর্স কালেক্ট করে ফ্রম সোসাইটি, আমার কার জন্য, নিজের জন্য না, সোসাইটির পার্টের জন্য, যেটাকে আমরা বলছিলাম স্টেক হোল্ডার। তারপরে আপনি একটু দেখেন সেটা অর্গানাইজেশনের ভিতরে ঢুকলে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আমরা বলছি হায়ারার্কি অফ অবজেক্টিভস। আমরা একটু আগে দেখলাম 7 ধরনের অবজেক্টিভস, নিশ্চয়ই মনে আছে। 3টা লেভেলকে আমরা ভাগ করছিলাম, টপ, মিড, অপারেশনাল। টপের উপরে দিয়েছিলাম ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর, মনে আছে? বোর্ড অফ ডিরেক্টরের 1 নাম্বার কি ছিল, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা বোর্ড অফ ডিরেক্টর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের চিন্তা করে। টপ ম্যানেজমেন্ট কি চিন্তা করে, মিশন সেট করার কথা বলে। তারপর আর কি করে, ওভারঅল অবজেক্টিভ সেট করার চেষ্টা করে। মিড লেভেল কি করে, সে আর মোর স্পেসিফিক হয়, সে ডিভিশনাল অবজেক্টিভ সেট করে। অপারেশনাল লেভেল, মিড লেভেল, অপারেশনাল লেভেল কি করে, অপারেশনাল লেভেল ডিপার্টমেন্ট অথবা ইউনিট ওয়াইজ চলে যায়, এবং লাস্ট পর্যায়ে ইন্ডিভিজুয়াল ওয়াইজ চলে যায়। অর্থাৎ 7টা ভাগে আমরা ভাবছিলাম যে প্রত্যেক 3টা লেভেল অফ অর্গানাইজেশনে, টপ লেভেল, মিড লেভেল, অপারেশনাল লেভেলের জন্য আমরা 7 ধরনের অবজেক্টিভ সেট করার কথা বলছি। মাত্র আমরা পড়ে আসলাম, ওই চিত্র চলে আসছে। অর্থাৎ আপনি যদি আগের লেকচারটা পড়ে আসেন, নতুন এখানে কিছুই নাই। ওকে, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এটার মধ্যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডেভেলপ হয়ে যায়, হায়ারার্কি অফ অবজেক্টিভ সেট করার মাধ্যমে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডেভেলপ। সে চলে আসে, দেখেন একটা সাইক্লিক অ্যাক্টিভিটি দেওয়া আছে, প্ল্যানিং, প্রথম হচ্ছে সেটিং অবজেক্টিভস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। এই অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের মধ্যে আপনি কি বলতেছেন, আপনি গোল সেট করবেন। আরো সহজ করে বলি, আপনি এখানে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি গুলো দিয়ে দেন। 4টা কাজ ছিল, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। আরেকবার বলি, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। আমরা আজান দিচ্ছে, আজানের জন্য একটু ব্রেক নিয়ে আজানটা শেষ হলে আমি ক্লাসে জয়েন করছি।